নমস্কার বন্ধুরা, এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমাদের ইন্ডিয়ান পলিটির পর্বে আমরা আর্টিকেল 32 নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্গত আর্টিকেল 32। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওগুলিতে লাইক দেবেন, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানাবেন যে ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে। এবং আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্টিকেল 32। A mere declaration of fundamental right in the Constitution is meaningless, useless and worthless without providing an effective machinery for their enforcement if and when they are violated. If and when they are violated, এখানে দে বলতে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তাহলে ইফ অ্যান্ড হোয়েন দে আর ভায়োলেটেড অর্থাৎ যদি কখনো এই ফান্ডামেন্টাল রাইটসগুলো ভায়োলেটেড হয়, সেক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রয়োগের জন্য যদি একটা এফেক্টিভ মেশিনারি অর্থাৎ একটা ফলপ্রসূ প্রক্রিয়া যদি না থাকে, যদি না প্রদান করা হয়, তাহলে ফান্ডামেন্টাল রাইটসের এই যে নিছক ঘোষণা এটা মিনিংলেস, ইউজলেস এবং ওয়ার্থলেস হিসাবে পরিণত হবে। হেন্স আর্টিকেল 32 কনফার্স দ্য রাইট টু রেমিডিস of the enforcement of the fundamental rights of an aggrieved citizen. aggrieved citizen বলতে aggrieved কথাটির পার্টিকুলার মানে যদি আমরা বলি, aggrieved কথাটির মানে হচ্ছে শোষিত, যে শোষিত ব্যক্তি যাকে শোষণ করা হয়েছে। এখানে শোষিত অর্থে কথাটা ইউজ হয়নি, এখানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তির মৌলিক অধিকার হরণ করা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তিটির মৌলিক অধিকারটা হরণ করা হয়েছে সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে কি এগ্রিয়েভড পারসন অর এগ্রিয়েভড সিটিজেন। অর্থাৎ কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার হরণ করা হয়, সেক্ষেত্রে কী হবে, আর্টিকেল 32 কনফার্স দ্য রাইট টু রেমিডিস, অর্থাৎ আর্টিকেল 32 কিন্তু এখানে সেই ব্যক্তিটিকে রাইট টু রেমিডিস অর্থাৎ প্রতিবিধানের অধিকার নিশ্চিত করেছে। ইন আদার ওয়ার্ড, অন্য দিক থেকে বলতে গেলে, দ্য রাইট টু গেট দ্য ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্টেড is in itself a fundamental rights, অর্থাৎ রাইট টু গেট দ্য ফান্ডামেন্টাল রাইটস, এই যে ফান্ডামেন্টাল রাইটস অধিকার অর্থাৎ মৌলিক অধিকার ভোগ করার বা মৌলিক অধিকার পাওয়ার যে অধিকারটা, সেই অধিকারটাও কিন্তু একটা মৌলিক অধিকার। এবং ফান্ডামেন্টাল রাইট পাওয়ার যে অধিকার, সেই অধিকারটি আমাদেরকে প্রদান করছে কোন আর্টিকেল, আর্টিকেল 32। কারণ আর্টিকেল 32 আমাদেরকে বলছে, আমাদেরকে এই অধিকারটা দিচ্ছে যে আমাদের স্বাধীন মৌলিক অধিকার পাওয়ার অধিকার আছে, এবং আমরা যদি মৌলিক অধিকার না পাই, আমাদের মৌলিক অধিকার পাওয়ার অধিকারটি যদি হরণ করা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সংবিধানের কাছে কনস্টিটিউশনাল রেমিডিস অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার পাবো। রাইট টু রেমিডিস, প্রতিবিধানের পাওয়ার অধিকার আমাদের আছে। অর্থাৎ আর্টিকেল 32 কি নিশ্চিত করছে, যে আমাদের যে মৌলিক অধিকার সেটি পাওয়ার অধিকারটিকে নিশ্চিত করছে, এবং মৌলিক অধিকার পাওয়ার যে অধিকার সেটাও কিন্তু একটা মৌলিক অধিকার। দিস মেক্স দ্য ফান্ডামেন্টাল রাইটস রিয়েল। এই যে আর্টিকেল 32 মাধ্যমে যে রেমিডিস দেওয়া হচ্ছে বা আমাদের মৌলিক অধিকার পাওয়ার যে একটা অধিকার আছে সেটাও যে একটা মৌলিক অধিকার, এই কথাগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটাকে রিয়েল, বাস্তব বানাচ্ছে, কার্যকরী হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। না হলে কিন্তু এইগুলো যদি না থাকে, এই ধরনের এফেক্টিভ মেশিনারিজ যদি না থাকে, প্রথমেই বলা হয়েছে কথাটা এফেক্টিভ মেশিনারিজ অর্থাৎ সঠিক এরকম ফলপ্রসূ প্রক্রিয়া যদি না থাকে, তাহলে কিন্তু মেয়ার ডিক্লারেশন, মেয়ার কথার অর্থ হচ্ছে নিছক, ফান্ডামেন্টাল রাইটস, মেয়ার ডিক্লারেশন অফ ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের ঘোষণা কিন্তু একটা নিছক ঘোষণা ইন দ্য কনস্টিটিউশন, এবং এটা কি হয়ে যাবে, এটা মিনিংলেস, ইউজলেস এবং ওয়ার্থলেস হয়ে যাবে। অর্থাৎ কোনো মানে মিনিংলেস অর্থাৎ কোনো অর্থহীন, ইউজলেস অর্থাৎ ব্যবহারহীন এবং ওয়ার্থলেস মূল্যহীন হয়ে দাঁড়াবে যদি না একটা এফেক্টিভ মেশিনারি থাকে। এবং এই এফেক্টিভ মেশিনারিটা প্রদান করছে কোন আর্টিকেল, আর্টিকেল 32। পরবর্তী দেখুন, তাই ডক্টর আম্বেদকর এর মতে আর্টিকেল 32 আমাদের ভারতীয় সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল। ঠিক এই কারণে
ডক্টর আম্বেদকর বলেছেন যে আর্টিকেল 32 কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল, এবং এটা বলতে গিয়ে তিনি কি বলেছেন কোটেশনের মধ্যে লেখা আছে, অ্যান আর্টিকেল উইদাউট হুইচ দিস কনস্টিটিউশন উড বি আ নালিটি, অর্থাৎ এটা এমন একটা আর্টিকেল যেটা ছাড়া কনস্টিটিউশনটা কিন্তু কোনো মূল্য নেই, কনস্টিটিউশন কিছুই না। ইট ইজ দ্য ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন, সোল অর্থাৎ আত্মা, এটাকে তিনি কনস্টিটিউশনের আত্মা বলেছেন, অ্যান্ড ভেরি হার্ট অফ ইট, এবং কনস্টিটিউশনের হৃদয় বলেছেন। তাহলে কনস্টিটিউশনের সোল এবং হার্ট ডক্টর আম্বেদকরের মতে কোন আর্টিকেলটি? আর্টিকেল 32। পরীক্ষায় প্রায় কোশ্চেন আছে যে ডক্টর আম্বেদকর কনস্টিটিউশনের কোন প্রভিশনটিকে বা কোন আর্টিকেলটিকে কনস্টিটিউশনের সোল এবং হার্ট বলে বর্ণনা করেছেন? আর্টিকেল 32, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। সুপ্রিম কোর্ট ঘোষণা করেন যে আর্টিকেল 32 হলো কনস্টিটিউশনের বেসিক ফিচার্স। সুপ্রিম কোর্ট এই ঘোষণাটি করেছে যে আর্টিকেল 32 হচ্ছে কনস্টিটিউশনের বেসিক ফিচার্স, এবং ঠিক সেই কারণে অ্যামেন্ডমেন্টের দ্বারা সংবিধান সংশোধন আর্টিকেল 368-এ 368 নম্বর ধারায় যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, সেই অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু আর্টিকেল 32-কে সংক্ষেপ করাও যাবে না বা বাদ দেওয়াও যাবে না। কনস্টিটিউশনাল রেমিডিজের অন্তর্গত নিম্নলিখিত 4টি প্রভিশন আছে। কি কি 4টি প্রভিশন? এই 4টি বক্সে 4টি প্রভিশন দেওয়া আছে। প্রথম বক্সটি আমরা যাই, কি বলছে? মৌলিক অধিকার প্রয়োগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার, অর্থাৎ একজন অ্যাগ্রিভড পার্সন, আমি একটু আগে বলছি অ্যাগ্রিভড অর্থাৎ যে লোকটির বা যে নাগরিকটির মৌলিক অধিকার হরণ করা হয়েছে সেরকম ব্যক্তির কথা বলা হচ্ছে অ্যাগ্রিভড পার্সন বলতে। তাহলে অ্যাগ্রিভড পার্সন তার কিন্তু মৌলিক অধিকার আছে, সে তার যে মৌলিক অধিকারটা হরণ করা হয়েছে সেটা প্রয়োগের জন্য, সেটা এনফোর্সমেন্টের জন্য সে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারে, এটা তার অধিকার। নেক্সট বক্সে কি বলছে? নেক্সট প্রভিশন, দ্বিতীয় প্রভিশন, সুপ্রিম কোর্টকে ক্ষমতা প্রদান করা হয়েছে কোনো ফান্ডামেন্টাল রাইট প্রয়োগের জন্য নির্দেশ বা রিট জারি করা। তাহলে সুপ্রিম কোর্টকে এই ক্ষমতাটি প্রদান করা হয়েছে যে যদি কোনো ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্টে বাধা পড়ে, সেই ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্টের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ অর্থাৎ কোনো ডিরেকশন দিতে পারে, কোনো অর্ডার দিতে পারে বা রিট জারি করতে পারে। এবং রিটগুলি কি কি এখানে জাস্ট লেখা আছে, রিটগুলির নামগুলি। পরবর্তীকালে আমাদের যখন রিট নিয়ে ক্লাস হবে, সেই রিট নিয়ে ক্লাসে আমরা এই রিটগুলি 5টি রিট নিয়ে ডিটেলে আলোচনা করব। রিটসগুলি তাহলে কি কি? প্রথম হচ্ছে হ্যাভিয়াস কর্পাস, 1 নম্বর হচ্ছে হ্যাভিয়াস কর্পাস, 2 নম্বর ম্যান্ডামাস, 3 নম্বর প্রহিবিশন, 4 নম্বর সার্টিওরারি অ্যান্ড কুয়ো ওয়ারান্টো, 5 নম্বর হচ্ছে কুয়ো ওয়ারান্টো। তাহলে 5টি রিট কী কী হলো? হিভিয়াস কর্পাস, 2 নম্বর ম্যান্ডামাস, 3 নম্বর প্রহিবিশন, 4 নম্বর সার্টিওরারি এবং 5 নম্বর কুয়ো ওয়ারান্টো। এরপর 3 নম্বর প্রভিশনে চলে আসা যাক। পার্লামেন্ট যে কোনো আদালতকে সকল প্রকারের নির্দেশ, আদেশ এবং রিট জারি করার ক্ষমতা প্রদান করতে পারে। পার্লামেন্ট যদি চায় যে কোনো আদালতকে, উচ্চ ন্যায়ালয় থেকে শুরু করে নিম্ন ন্যায়ালয়, যে কোনো আদালতকে কিন্তু নির্দেশ, আদেশ অর্থাৎ ডিরেকশন, অর্ডার এবং রিট জারি করার ক্ষমতা প্রদান করতে পারে, তবে এটি কিন্তু সুপ্রিম কোর্টকে প্রদত্ত উপরোক্ত ক্ষমতাগুলিকে আঘাত না করে। সুপ্রিম কোর্টকে যে ক্ষমতাগুলি দেওয়া হয়েছে, উপরোক্ত বলতে এখানে যে সুপ্রিম কোর্টকে ক্ষমতা প্রদান করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস প্রয়োগের জন্য নির্দেশ বা রিট জারি করার, সুপ্রিম কোর্টের এই যে ক্ষমতাটা, সুপ্রিম কোর্ট যে রিট জারি করতে পারে বা নির্দেশ বা আদেশ জারি করতে পারে, সেই তার ক্ষমতাটাকে কিন্তু আঘাত করা যাবে না। সুপ্রিম কোর্টের ক্ষমতাটা থাকছেই, প্লাস তার সঙ্গে পার্লামেন্ট চাইলে অন্য যে কোনো আদালতকেও এই ক্ষমতাগুলি প্রদান করতে পারে। এবার এখানে এই যে প্রভিশনটি, এখানে যে এই যে কোনো আদালত কথাটি, এই যে কোনো আদালতের মধ্যে কিন্তু হাইকোর্টকে ধরা হয় না। কেন? কারণ হাইকোর্টও কিন্তু 226 নম্বর ধারা অনুসারে এই অধিকারটি ভোগ করে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেরকম 32 নম্বর ধারা অনুসারে কনস্টিটিউশনাল রেমিডিজ 32 নম্বর ধারা অনুসারে এই অধিকারটি ভোগ করে, সেরকম হাইকোর্টও কিন্তু 226 নম্বর ধারা অনুসারে অধিকারটি ভোগ করে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেরকম আমাদের মৌলিক অধিকারের এনফোর্সমেন্টের জন্য আর্টিকেল 32কে কাজে লাগাচ্ছে, আর্টিকেল 32-র মাধ্যমে রিট জারি করতে পারছে বা কনস্টিটিউশনাল রেমিডিস প্রদান করতে পারছে সিটিজেন্সদেরকে, সেরকম হাইকোর্টও কিন্তু 226 নম্বর ধারা অনুসারে কনস্টিটিউশনাল রেমিডিস প্রদান করতে পারে। সংবিধানের বিধান অনুসারে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার পোস্টপোন করা যাবে না,
অর্থাৎ প্রথম প্রভিশনটিতে বলা হয়েছিল যেটা মৌলিক অধিকার প্রয়োগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে যাওয়ার যে অধিকার, এই অধিকারটিকে কিন্তু পোস্টপোন করা যাবে না। শুধুমাত্র প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন মৌলিক অধিকার প্রয়োগের দাবিকে সুপ্রিম কোর্টে যাওয়াকে অধিকার প্রয়োগের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়াকে সাসপেন্ড করতে পারে। আচ্ছা, এটা দাবিতে হবে, দাবি দয়ে আকার হবে, এটা দয়ে ব হবে না, এটা দাবিতে। অর্থাৎ পুরো সেন্টেন্সটা ঠিকঠাক করে পড়লে কি হচ্ছে যে প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন মৌলিক অধিকার প্রয়োগের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়াকে সাসপেন্ড করতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার যে অধিকার সেটাকে তিনি স্থগিত করতে পারেন একমাত্র প্রেসিডেন্ট। কখন? ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন। আদারওয়াইজ অন্য কোনোভাবে কিন্তু মৌলিক অধিকার প্রয়োগের জন্য কোনো ব্যক্তি যদি সুপ্রিম কোর্টে যায় তার সে যাওয়াটা কিন্তু আটকানো যাবে না। এবার রাষ্ট্রপতি যে ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন মৌলিক অধিকারের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়াকে সাসপেন্ড করতে পারেন সেটি আর্টিকেল 359 359 নম্বর ধারা অনুসারে। অতএব এটি সুস্পষ্ট যে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারের ডিফেন্ডার এবং গ্যারেন্টার হিসেবে কাজ করছে। আমাদের যে মৌলিক অধিকারগুলি আছে আমাদের নাগরিকদের, সে মৌলিক অধিকারের ডিফেন্ডার অর্থাৎ মৌলিক অধিকারকে রক্ষা করছেন এবং মৌলিক অধিকারের গ্যারেন্টার অর্থাৎ মৌলিক অধিকারকে সুনিশ্চিত করছে। এই কাজটি কে করছে? সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্টই কিন্তু 32 নম্বর ধারা অনুসারে এই কাজটি করছে এবং এই উদ্দেশ্যে সুপ্রিম কোর্টকে অরিজিনাল এবং ওয়াইড ক্ষমতা প্রদান করা হয়েছে। এই দুটো ওয়ার্ডের উপর আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে, অরিজিনাল এবং ওয়াইড। তাহলে এই উদ্দেশ্যে অর্থাৎ মৌলিক অধিকারের যে ডিফেন্ডার এবং গ্যারেন্টার হিসেবে কাজ করছে সুপ্রিম কোর্ট, তাকে সেই কাজটা করতে দেওয়ার জন্য তাকে অরিজিনাল এবং ওয়াইড ক্ষমতা প্রদান করা হয়েছে। অরিজিনাল কথাটির মানে এরপর আমরা বুঝবো অরিজিনাল বলা হচ্ছে কেন? কারণ একজন অ্যাগ্রিভড সিটিজেন অর্থাৎ একজন ব্যক্তি যার মৌলিক অধিকার হরণ করা হয়েছে এরকম একজন সিটিজেন সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই জন্য এটাকে অরিজিনাল পাওয়ার বলা হচ্ছে। আবার এবং সুপ্রিম কোর্টে যে যাচ্ছে তার জন্য তাকে কোনো আগের থেকে কোনো অ্যাপিল বা আবেদন করার দরকার হচ্ছে না, সে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংয়ের মাধ্যমে একজন অ্যাগ্রিভড সিটিজেন সে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। এবার ওয়াইড কেন বলা হচ্ছে? ওয়াইড কারণ সুপ্রিম কোর্টের কোনো অর্ডার অর ডিরেকশন অর যে কোনো রিট জারি করার ক্ষমতার উপর কোনো রেস্ট্রিকশন আরোপ করা যাবে না। আমরা আগেই প্রভিশনটা এখানে দেখেছি যে পার্লামেন্ট কোনো আদালতকে সকল প্রকার রিট নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতা প্রদান করতে পারে, কিন্তু কখনোই সুপ্রিম কোর্টের ক্ষমতাগুলিকে আঘাত করে নয়। অর্থাৎ সুপ্রিম কোর্টকে কিন্তু তার উপর কোনো রেস্ট্রিকশন আনা যাবে না, সুপ্রিম কোর্টের উপর কোনো রেস্ট্রিকশন আনা যাবে না। ডিরেকশন অর্ডার বা রিট জারি করার যে ক্ষমতা আছে তার ওপর কোনো রকম রেস্ট্রিকশন আনা যাবে না। নেক্সট কি বলা হচ্ছে? দ্য পারপাস অফ আর্টিকেল 32 ইজ টু প্রোভাইড The purpose of Article 32 is to provide a guaranteed, effective, expeditious, inexpensive and summary remedy for the protection of fundamental rights। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের প্রোটেকশনের জন্য কি করছে? আমাদের যে আর্টিকেল 32 আছে এর উদ্দেশ্যটা কি? দ্য পারপাস অফ আর্টিকেল 32, আর্টিকেল 32 উদ্দেশ্য, পারপাস কথাটির অর্থ হচ্ছে উদ্দেশ্য। এর উদ্দেশ্য কি? টু প্রোভাইড, দেওয়া, কি দেওয়া? অর্থাৎ আর্টিকেল 32 আমাদেরকে কি প্রদান করছে? গ্যারেন্টিড অর্থাৎ সুনিশ্চিত, গ্যারেন্টিড, এফেক্টিভ ফলপ্রসূ, এক্সপেডিয়াস অর্থাৎ কম খরচ সাপেক্ষ, ইনএক্সপেন্সিভ এটা হচ্ছে কম ব্যয়বহুল সাপেক্ষ, অ্যান্ড সামারি অর্থাৎ সংক্ষেপে একটা রেমিডি, রেমিডি অর্থাৎ হচ্ছে প্রতিবিধান ফর দ্য প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে ফান্ডামেন্টাল রাইটসের প্রোটেকশনের জন্য আর্টিকেল 32 আমাদেরকে কি দিচ্ছে? একটা গ্যারেন্টিড, এফেক্টিভ, এক্সপিডিয়াস, ইনএক্সপেন্সিভ অ্যান্ড সামারি রেমিডি অর্থাৎ সুনিশ্চিত, ফলপ্রসূ, কম খরচ সাপেক্ষ, কম ব্যয়বহুল সাপেক্ষ, সংক্ষেপ একটা প্রতিবিধানের অধিকার আমাদেরকে দিচ্ছে, প্রতিবিধান আমাদেরকে দিচ্ছে আর্টিকেল 32 এবং এটাই হচ্ছে আর্টিকেল 32 এর পারপাস, উদ্দেশ্য। only the fundamental rights, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, only the fundamental rights guaranteed by the constitution can be enforced under article 32। তাহলে আর্টিকেল 32 আন্ডারে কি প্রদান করা হচ্ছে বা কি প্রয়োগ করা হচ্ছে? ক্যান বি এনফোর্সড, কিটা কোন জিনিসটা এনফোর্সড হচ্ছে? একমাত্র প্রয়োগ হচ্ছে অনলি ফান্ডামেন্টাল রাইটস,
খালি ফান্ডামেন্টাল রাইটসটাই কিন্তু একমাত্র ফান্ডামেন্টাল রাইটসটাই কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে আর্টিকেল 32 এর মাধ্যমে, অ্যান্ড নট এনি আদার রাইট, এবং অন্য যে কোনো অধিকার যেরকম নন ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইটস, স্ট্যাটুইটারি রাইটস, কাস্টমারি রাইটস অ্যান্ড সো অন, এবং নন ফান্ডামেন্টাল রাইটস যেগুলো অর্থাৎ মৌলিক অধিকার নয় এমন যেসব সাংবিধানিক অধিকার আছে, স্ট্যাটুইটারি রাইটস, স্ট্যাটুইটারি কথাটার অর্থ হচ্ছে বিধিবদ্ধ যেসব ক্ষমতা আছে সংবিধানের মধ্যে, কাস্টমারি রাইটস, এই ধরনের যে রাইটসগুলো আছে এইগুলোর ব্যাপারে কিন্তু এইগুলো প্রয়োগের ক্ষেত্রে এইগুলো এনফোর্সডের জন্য কিন্তু আর্টিকেল 32 কোনো রকম কাজ করছে না। আর্টিকেল 32 একমাত্র ফান্ডামেন্টাল রাইটসকে সুনিশ্চিত করছে এবং তার প্রয়োগটাকে সুনিশ্চিত করছে। ফান্ডামেন্টাল রাইটসের প্রয়োগ সুপ্রিম কোর্টের মূল এলাকায় হয়, কিন্তু এটি সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ পাওয়ার নয়। ফান্ডামেন্টাল রাইটসের প্রয়োগটা কোথায় হচ্ছে? সুপ্রিম কোর্টের মূল এলাকায়। সুপ্রিম কোর্টের এই এলাকা আমরা পরবর্তীকালে পড়ব, পরবর্তী ক্লাসে, যে সুপ্রিম কোর্টে 5টি এলাকা থাকে, তার মধ্যে মূল এলাকা হচ্ছে একটি এলাকা। এই মূল এলাকায় কিন্তু তার আন্ডারে রিটস এলাকা আছে, সেখানেই ফান্ডামেন্টাল রাইটসের প্রয়োগটা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ পাওয়ার কিন্তু এটা নয়। এক্সক্লুসিভ কথার অর্থ হচ্ছে একমাত্র, যেটা কিছু একটা জিনিস যখন সেটা একমাত্র হয় আর কোথাও সেটা নেই, সেটাকে আমরা বলি এক্সক্লুসিভ। এখানে এক্সক্লুসিভ পাওয়ার অর্থাৎ কি, যে সুপ্রিম কোর্টেরই এই ক্ষমতাটা খালি থাকবে যে ফান্ডামেন্টাল রাইটস এর প্রয়োগের ব্যাপারে আর্টিকেল 32 মাধ্যমে রিটস জারি করা, বা আর্টিকেল 32 মাধ্যমে যে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটসের যে অধিকারটা সেটা একমাত্র সুপ্রিম কোর্টেরই থাকবে, তা কিন্তু নয়। এটা কিন্তু এক্সক্লুসিভ পাওয়ার নয়, কারণ এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস যুগ্মভাবে হাইকোর্টের মাধ্যমেও হয়। আর্টিকেল 226 নম্বর আর্টিকেল অনুসারে হাইকোর্টও কিন্তু যুগ্মভাবে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ভোগ করে। ইট মিনস, অর্থাৎ when the fundamental rights of a citizen are violated, অর্থাৎ একজন সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটস যখন ভায়োলেটেড হচ্ছে, দ্য অ্যাগ্রিভড পার্টি কথাটির অর্থ আমি পুরো ভিডিওটাতে অনেকবারই বলেছি, যে যারা শোষিত ব্যক্তি অর্থাৎ যাদের মৌলিক অধিকারটি হরণ করা হয়েছে তাদেরকে আমরা অ্যাগ্রিভড পার্সন বলবো বা অ্যাগ্রিভড পার্টি। সেই অ্যাগ্রিভড পার্টি কিন্তু হ্যাজ দ্য অপশন অফ মুভিং আইদার ইন হাইকোর্ট অর ইন দ্য সুপ্রিম কোর্ট ডিরেক্টলি। অর্থাৎ ঠিক আমরা আগে যেটা পড়লাম যে যুগ্মভাবে যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়েরই এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটসের অধিকার থাকছে, প্রয়োগ করার ক্ষমতা থাকছে, তাই একজন ব্যক্তি যার মৌলিক অধিকার হরণ করা হয়েছে সে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে কোনো একটা জায়গায় কিন্তু সে যেতে পারে, তার কাছে এই অপশনটি খোলা থাকছে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ রুলড, সুপ্রিম কোর্ট পরে একটা রুল আনলো কি, রুল দ্যাট ওয়েন রিলিফ থ্রু হাইকোর্ট ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ হাইকোর্টের মাধ্যমে যখন সমাধান হয়ে যাচ্ছে আর্টিকেল 226, অর্থাৎ আর্টিকেল 226 অনুসারে হাইকোর্ট যখন কোনো একটা এই ধরনের প্রবলেম কোনো একজন অ্যাগ্রিভড পার্টিকে রিলিফ দিতে পারছে, সেক্ষেত্রে কিন্তু দ্য অ্যাগ্রিড পার্টি শুড ফার্স্ট মুভ দ্য হাইকোর্ট। সেক্ষেত্রে অ্যাগ্রিড পার্টি যে হবে তার কিন্তু উচিত প্রথমে হাইকোর্টে যাওয়া, যেহেতু হাইকোর্ট সেটাকে রিলিফ দিতে পারছে। হাইকোর্ট যদি এমন একটা ব্যাপার এলো যেখানে হাইকোর্ট রিলিফ দিতে পারবে না, সেখানে একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে যেতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট এই রুলটা আনলো যদি হাইকোর্ট রিলিফ দিতে পারে এমন একটা ব্যাপারে, সেই ব্যাপার নিয়ে কোনো প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাগ্রিড পার্টিকে প্রথমে হাইকোর্টের কাছে যাওয়াটা উচিত। সো এইগুলো বন্ধুরা আজকের কনস্টিটিউশনাল রেমেডিজ নিয়ে ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা রিটস নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।